যে যারা আছে পিনাকি, মাহমুদ ভাই, ইলিয়াস হোসেন, উনাদের যে বক্তব্য এবং কনক সারোয়ার প্রত্যেকটাই কিন্তু আপনাদের কারেকশনের জন্য দেওয়া হয়েছে। এই দেশ ও জাতির জন্য। আমরা কিন্তু কারো ব্যক্তিগত, আপনার হয়তো এটা বুঝতে পারেন, আমাদের কারো ওখানে ব্যক্তিগত কোনো অভিলাষ নাই। দেশটা ভালো চলুক, দেশে একটা গণতান্ত্রিক সিস্টেম ফিরে আসুক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, নলেজ বেসড সোসাইটি প্রতিষ্ঠিত হোক। এগুলি নিয়েই কিন্তু আমরা গত এই মাহমুদ ভাই 15-18 বছর বা এই সময় ধরে কিন্তু আমরা সংগ্রাম করে যাচ্ছি, এবং এখনো কিন্তু আমরা সেটা নতজান হই নাই, কোনো ব্যাপারে নো কম্প্রোমাইজ আমরা করি না, এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও করব না। আর এই যে ছাত্র সমন্বয়ক, সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন এবং বুঝতে চেষ্টা করুন। আর এই যে আমাদের টোন বা আমাদের ল্যাঙ্গুয়েজ বা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই আপনারা বুঝতে পারবেন। আপনারা মিসগাইডেড হয়ে না। আমরা দেখি এই যে এটা, এতে বলবো যে এটার বলে জেন জি জেনারেশন, মানে যেটা হলো জুমার জেনারেশন। অ্যাকচুয়ালি আমি একটু কথা বলে দিচ্ছি, হয়তো বিশেষ করে যারা নতুন জেনারেশন আছেন অনেকে জানেন না আসলে জেন জি কেন বলে। এটা ছিল সে 1946 থেকে 64-এ যাদেরকে জন্ম নিয়েছে তাদেরকে বলা হয়তো বেবি বোমার। কারণ ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলি বা গণতান্ত্রিক যে পশ্চিমা দেশগুলিতে একটা ইকোনমি খুবই বুম করেছিল। এই বিশেষ করে ওই সময় টেলিভিশন এসেছে এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হঠাৎ সাডেনলি হয়ে গেছে। এই জন্য ওদেরকে বলা হয় বেবি বোমার। তাদের জন্ম ছিল 46 থেকে 64। একইভাবে যদি আপনারা দেখেন 96 থেকে 2012 পর্যন্ত যাদের জন্ম হয়েছে, ওই বুমারের অনুযায়ী তাদেরকে জুমার বলে, যেহেতু ওই যে ইন্টারনেট বা জুমিং করে এখন এই জেনারেশন সমস্ত ইনফরমেশন জেনে নেয়, কাজেই তাদেরকে বলেন জেনারেশন জুমার বা জেন জি। এখন আমাদের জন্য একটা ভালোই হলো যে 71-এ বা যেটা দেখেন সেখানেও কিন্তু সেই বেবি বোমারদের একটা বিশেষ ভূমিকা ছিল। সব মুক্তিযোদ্ধার বয়স ছিল 20 থেকে 22, এন্ড দে আর দ্য অল বেবি বোমার। আমরা মার্জিনালি, আমি আর পিনাকি দা হয়তো, মাহমুদ ভাই আছেন সেই বেবি বোমারদের মধ্যে, আমরা হয়তো মার্জিনালি একটু সরে এসেছি। উনি 64, আমরা 67, 66। কাজেই এই যে জেনারেশনটা এসেছেন আপনাদের একটা বুঝতে হবে, এই যে ওই স্বাধীনতাটা এসেছে বোমারদের হাতে, বেবি বোমারদের হাতে, আর দ্বিতীয় স্বাধীনতা এসেছে একটা জেনারেশন জোমার, তাদের হাতে এসেছে। হ্যাঁ, এখন যদি এই জন্য বলি এই জেনারেশনটা আমি একটু শেষ করে দিচ্ছি, যে এই জেনারেশনের একটা ভালো বৈশিষ্ট্য যেটা নিয়ে আমি আশাবাদী, যেরকম আমাদের জেনারেশন আমার কাছে মাঝে মাঝে স্পয়েলড জেনারেশন মনে হয়। কারণ হয়েছে কি, আমরা যদি বলে চিলে কান নিয়ে গেছে, আমরা হয়তো কানে হাত না দিয়েই কিন্তু তাড়াতাড়ি চিলের পেছনে দৌড়াই। বাট আশাবাদী হয়েছি বর্তমান জেনারেশন দিকে দেখে, তারা কিন্তু আগে প্রথমে কানে হাত দেয়, তারপরে চিলে পিছনে দৌড়ায়। কাজে আমি এই আশাবাদ নিয়েই আমি আমার এখনকার আর কি বক্তব্য শেষ করছি। পর্যন্ত সেই অবস্থায় আছি। এটা এই যে আমরা যে কথাগুলি বলি, আনফরচুনেটলি এটা যদি মনে করেন যে আমাদের রাজনৈতিক নেতৃবর্গ এটাতে শুধু একটু খেয়াল রাখতেন, সম্ভবত ওনারা এই ব্যাপারে এক ধরনের এই যে প্রথম আলো বা এই শক্তি, এরা হলো অনেকটা শয়তানের মতো হয়ে গেছে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। কিন্তু দেখবেন যে এই যে শয়তানের পূজা করে, এক ধরনের আছেন শয়তানের পূজা কেন করে জানেন, যে শয়তানের ক্ষতি থেকে রক্ষার জন্য অনেক এই যে শয়তান পূজক যারা পূজারী, তারা কিন্তু এই কারণে করে, তারা জানে শয়তান শয়তানি, কাজে শয়তানের ক্ষতি থেকে অনিষ্ট থেকে রক্ষার জন্য ওরা পূজা শুরু করেছে। বাংলাদেশে কেন জানি এই যে এলিট শ্রেণী বলেন বা যে যাদেরকেই বলেন, তারাও সেই শয়তানের পূজক হয়ে পড়েছে। এক ধরনের সাধারণ মানুষের একটা আধিক্যতা আছে। আমার অনেক বন্ধু বান্ধবকে আমি দেখেছি এটা নিয়ে, তারা মোটামুটি প্রথম আলোর যে ঘরানার এদের বিরোধী, কিন্তু বাসায় যখন রাখে আপনি দেখবেন যে সে প্রথম আলো, কারণ এটা অগ্রসর মানুষের পত্রিকা, কাজে তারা অগ্রসর মানুষ হিসাবে সমাজে স্বীকৃতি পেতে চায়। কাজে এই যে মনে করেন আপনি যে আপনাকে যে গুলি দিয়ে আপনাকে হত্যা করা হবে, সেই গুলির খরচটা কিন্তু আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে, আমরা সেটা জানি না। এই কথাগুলি আমরা অনেকবার বলেছি, কিন্তু আমার মনে হচ্ছে সেইভাবে আসলে শোনা হয় না। আর এই যে যে কথাটা বললেন যে মাহমুদ ভাই যে কথাটা বললেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আজকে আমাদের সামনের রাজনীতিকে দেখতে হলে পেছনের দিকে একটু তাকাইতে হবে। আমরা যদি পেছনের ভুলগুলি থেকে শিক্ষা না নিই, ওই ধরনের কোনো একটা কারেক্টিভ অ্যাকশনে না যায়, সেই একই ভুলের রিপিটেশন হবে। এই যে আজকে যে এটা আছে, আপনি যদি বলেন ১/১১ সরকারের যখন যে পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, উনি কিন্তু একটা ভয়ানক কথা বলেছিলেন, আমার এখনো মনে আছে। উনি বলেছিলেন যে আমরা আমাদের পররাষ্ট্র নীতিকে এমনভাবে সাজাবো এই দেশে যেন আর কোনো ইন্ডিয়ান বিদ্বেষী বা এরকম কোনো শক্তি মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। চিন্তা করেন
একটা স্বাধীন সার্বভৌম দেশে যে একজন পররাষ্ট্র উপদেষ্টা, ওনারা কোথায় কিসের জন্য এসেছিলেন এটা হয়তো আমরা সবাই জানি, এবং উনি কিন্তু যেভাবে যে প্রেসক্রিপশন দিয়ে গিয়েছিলেন এখনো কিন্তু আমরা সেই পথেই আছি। মাঝখানে একটা বিপ্লব হয়ে গেল, সেই বিপ্লবের দিকে কিন্তু বিপ্লবের যে সেটা প্রতিফলন নাই। আমাদের আজকে যে রাষ্ট্রীয় যারা ব্যবস্থাপনায় দায়িত্ব নিয়েছেন, আপনি এটা বোধহয় পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেবের কথা বলছেন। না, এর আগে উনি ছিলেন এর কথা বলছেন, পররাষ্ট্র উপদেষ্টা যে ছিল ফখরুদ্দিনের আত্মীয়। হ্যাঁ, ফখরুদ্দিনের আত্মীয়, জি জি জি। এই কিন্তু আসল কাজটা করে গেছেন, আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। উনি বলে গিয়েছিলেন যে আমাদের পররাষ্ট্র নীতিকে এমন ভাবে সাজানো হবে কেউ যেন এসে এটা পরিবর্তন না করতে পারে। আমরা তো তাই দেখতে পাচ্ছি এখন। মানে আমরা ওই যে পিনাকিদা, মাহমুদ ভাই, ওনারা যে আসলে ডক্টর ইউনূসের ব্যাপারে আমাদের কারো কোনো আপত্তি নাই। আমরা এমন একটা জায়গায় যেতে পারি না, বা আমাদের এই শক্তিটাকে, যেটা ইনস্টিটিউশনাল স্ট্রেংথ হিসাবে পিনাকিদা এইমাত্র বললেন, সেটাকে আমরা নষ্ট করতে চাই না। তারা চাচ্ছে হয়তো ডক্টর ইউনূস আমাদের একটা অ্যাসেট, জাতীয় অ্যাসেট বা গ্লোবাল অ্যাকসেপ্টেড একজন পার্সন, ওনাকে আমাদের ইউজ করতে হবে। কিন্তু আমরা যখন ওনাকে মিস ইউজ করতে দেখি তখন তো চুপ করে বসে থাকতে পারি না। কাজে আমাদের সেগুলিকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে, এই সমস্যাগুলিকে। আরেকটা যে জিনিস হলো যে পার্সোনাল লেভেলে যে কথাটা বললাম, আমাদের সেই আধিক্যতা থেকে বেরিয়ে আসতে হবে। অমুক যে মাহমুদ ভাই যেটাকে ব্যক্তি পূজা বললেন, এই আধিক্যতা থেকে ইন্ডিভিজুয়ালি আমাদের বের হয়ে আসতে হবে। আমরা অনেকে জানি দেশের 90% or 95% মানুষ ইন্ডিয়ান এগেনস্টে, কিন্তু তারপরে প্রথম আলো কিভাবে এই দেশের বা ডেইলি স্টার মানে প্রথম শ্রেণীর পত্রিকা থাকে, এবং তাদের ডিকটেশন অনুযায়ী আমাদের সমস্ত কালচারাল, আমাদের এডুকেশনাল, আমাদের ইন্টেলেকচুয়াল সবকিছু দেখেন নিয়ন্ত্রিত হচ্ছে তাদের মাধ্যমে। এমনকি আজকে যদি এই সরকারে দেখেন, প্রথম আলোর দৃষ্টিতে যারা এলিট, ওনারাই কিন্তু ঘুরে ফিরে এই সরকারে আছে। এবং এই জন্যই আমার কাছে যেটা মনে হয় যে আপনাদের প্রতি অনুরোধ, বা এই স্ক্রিনে আমরা যাদেরকে দেখছি, দেশের মানুষকে তো অত্যন্ত উচ্ছ্বসিত দেখেন আজকে এটা দেখেই, তারা যাচ্ছে এই ধরনের কিছু আমরা কার্যকর কিছু ব্যবস্থা নেই। শুধু কথা বলা না, আমরা অনেক কথা বলেছি কিন্তু আমরা কোনো অ্যাকশন দেখি নাই। আমরা সেটা অ্যাকশন দেখতে চাই। আরেকটা শুধু বললেন যে এই বর্তমান সরকারেরই না, আমরা যে সামনের যে সরকারগুলি আসবে, আপনারা কি আপনাদের মেরুদণ্ড সোজা করে দেখাচ্ছেন? বরং যাদেরকে আমরা দেখছি, এটা কি বলবো, আপনারা হয়তো মাইন্ড করবেন না, এটা আমাদেরকে বলতেই হবে। আপনারা যদি এই মেরুদণ্ড সোজা না করেন, জিও পলিটিক্যাল আমাদের যেরকম কিছু দুর্বলতা আছে, জিও পলিটিক্যাল কিছু স্ট্রেংথ আমাদের রয়েছে, সেই স্ট্রেংথগুলি আপনাকে চিনতে হবে। ওই যে পিনাকিদা যে কথা বলে, জিয়াউর রহমানকে ছাড়া আসলে, তারপরে ম্যাডামের মধ্যে আমরা কিছুটা দেখেছি। এবং এই ধরনের যদি স্ট্রেংথ আপনারা দেখে দেন, আমরা শুধু রিস্কে পড়বো না, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আসলে হুমকির মুখে পড়বে। আর এই যে কথা বললেন, ইন্ডিয়া কিন্তু ছেড়ে দেয় না, এবং এই ফেসিবাদের হাতে বিলিয়ন বিলিয়ন ডলার সে কিন্তু তছরূপ করেছে। এটা শুধু পার্সোনাল, একটা মানুষ কত খাবে? আপনি মনে করেন একটা মানুষের 60-70 বছরের জীবনে তারপরে এত ডলার কেন প্রয়োজন পড়েছে? তারা কিন্তু, এইটা কিন্তু আমাদের একটা ঝুঁকি রয়ে গেছে, আমাদের খেয়াল রাখতে হবে। ইন্ডিয়ার যেরকম জিও পলিটিক্যাল একটা ডিসঅ্যাডভান্টেজে ওনারা চলে গেছে, সেটার প্রতিশোধ যেভাবে হোক ওরা নেবে। আমরা যদি সতর্ক না থাকি, এবং সেই সতর্কতা যদি আমাদের যারা এখন বর্তমানে সরকারে এসেছেন এবং ভবিষ্যতে আসবেন তাদের মাঝে যদি না দেখি, সত্যি এটা একটা কনসার্নের বিষয়। আমি জানি যে এখানে আসলে খুব ভয়ের কিছু নাই, ইনশাল্লাহ ওটা আমরা বলবো যে পজিটিভ, হয়তো এখন সময় হবে না, বা আমরা অনেক সময় বলেছি আই এম নট দ্য, মানে আমি আশাবাদী মানুষ, কিন্তু ঝুঁকির কথা বা রিস্কের কথাগুলি আমরা এই জন্য বলছি যে আমরা যেন সতর্ক থাকি। যেহেতু আজকে অল্প সময় হবে, আমি ঝুঁকির কথাগুলি বলবো, কাজেই কেউ হতাশ হবেন না। যে আমাদের এখানে আলোচনাগুলি হলো, এবং এই আলোচনা আজকে যাদেরকে স্ক্রিনে দেখছেন, আপনাদের সবাইকে, ডক্টর ইউনূসের বর্তমান প্রশাসন, এমনকি বিএনপি, জামাত, সবার প্রতি অনুরোধ থাকবে জিনিসগুলি আপনারা ওইভাবে যেন নিবেন। আমরা আপনাদেরকে ধ্বংস করার জন্য কখনোই সমালোচনা করবো। আজকে অনেক কথা বলার ছিল, হয়তো সময় হবে না, আমরা ভবিষ্যতে এইগুলি বলবো, কিন্তু আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এই যেরকম মাহমুদ ভাই যে কথাটা বললেন, যে আসলে নো বডি ইজ ইনডিসপেন্সেবল। আমরা এটা কেন জানি, এটাকে আমি বলি, বা যেটা এক ধরনের আধিক্যতা, যে আজকে পিনাকিদা যে কথা বললেন, তারপর ইলিয়াস উনি যা বললেন, প্রত্যেকটা দেখেন এটা আমাদের দুর্বলতা। প্রথম আলোটা কেন আজকে এখন পর্যন্ত এত প্রাসঙ্গিক আমাদের জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, এগুলিতে একটু খেয়াল রাখতে হবে।
আমরা এই প্রথম আলোর সাথে মাহমুদ ভাই আছেন, বা আমরা সেই সংগ্রাম কিন্তু অনেক আগে থেকে। আমার যতদূর মনে পড়ে সে 2005 সালে ডিসেম্বরে, তখন যাই দিন সাপ্তাহিক ছিল, আমার একটা লেখা ছাপা হয়েছিল যে মিডিয়ার আক্রমণে দিশাহারা বিএনপি। আপনি যদি দেখেন, এটা মনে হচ্ছে যে এতে কোনো একটু আমরা অগ্রসর হই নাই। এখন